ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজ তোমাদের শোনাবো জেমস জয়েসের আরাবি, যেটা তার ডাবলিনস কালেকশনের 15টা ছোট গল্পের একটি। চলো তবে আর দেরি না করে গল্পটা আমরা শুরু করি। ডাবলিনের উত্তরের রিচমন্ড স্ট্রিটের একটা ঘটনা। যেই রাস্তাটা প্রায় সময়ই ফাঁকা থাকে, কেবল যখন খ্রিস্টিয়ান বাদার স্কুলের বাচ্চাদের ছুটি হয় সেই সময়টা বাদে। একটা দোতলা বসবাসহীন বাড়ি চারচৌকো মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে, যেটা প্রতিবেশী মহলের থেকে একেবারে আলাদা। এই স্ট্রিটের বাকি বাড়ির বসতিরা বেশ সভ্যভাবেই বসবাস করে, একে অপরের দিকে শান্ত মুখে তাকায়। আমাদের বাড়িতে আগে একজন পুরোহিত থাকতেন। সে পিছনের বসার ঘরে মারা যায়। সেই থেকে ঘরটা দীর্ঘদিন বন্ধ হয়ে আছে। বাতাস চলাচলও কম, আর রান্নাঘরের পিছনে যে ওয়েস্ট রুম আছে সেখানে পুরানো কাগজ আবর্জনার মতো জমছে। তাদের মধ্যে থেকে আমি কিছু কাগজের মলাট দেওয়া বই খুঁজে পেলাম, যেগুলো দুমড়ে মুচড়ে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। বইগুলো হলো দ্য অ্যাবট, যেটা ওয়াল্টার স্কটের লেখা। এছাড়াও বাকি দুটো হলো টাই ডিভোট কমিউনিকেট আর দ্য মেমোরিজ অফ ভিকো। শেষেরটা আমার বেশি পছন্দ, কারণ তার পাতাগুলো হলুদ। বাড়ির পিছনে একটা বন্য বাগান আছে, যেখানে কিছু আপেল গাছ আছে আর কিছু ডালপালা ছড়িয়ে আছে। তারই একটা ডালের নিচে মৃত ভাড়াটিয়ার জং ধরা বাইসাইকেলটার পাম্পটা আমি আবিষ্কার করলাম। সে একজন উদার পুরোহিত ছিল। তার উইলে সে বাকি অর্থ একটা সংস্থাকে এবং তার বাকি আসবাব তার বোনকে দিয়ে গেছেন। যখন শীতের ছোট বেলা এলো, তখন আমাদের রাত্রের খাবার শেষ করার আগেই সব জায়গায় অন্ধকার নেমে আসতো। আমরা যখন রাত্রের অন্ধকারে বাড়িটাকে দেখতাম, আমাদের মাথার উপরের আকাশটা তার বেগুনি রং পরিবর্তন করত, আর রাস্তার আলোগুলো যেন দুর্বলভাবে লণ্ঠনের ন্যায় ওপরে ধরে থাকতো। প্রচন্ড ঠান্ডা আমাদের শরীরে হুল ফোটাতো, এবং যতক্ষণ না সেটা জ্বালা হিসাবে অনুভূত হতো, আমরা কিন্তু ততক্ষণ খেলেই যেতাম। আমার গলার স্বর ফাঁকা রাস্তার চারিদিকে প্রতিধ্বনিত হলো। খেলতে খেলতে আমরা অন্ধকার কাদা রাস্তার পিছনে চলে আসতাম, যেটা বাড়িটার ঠিক পিছনে ছিল, যেখানে আমি গুলি ডান্ডা ছুটতাম। ঘর থেকে, যেটা অন্ধকার গর্তে মোড়া বাগানের পিছনের দরজার কাছেই ছিল। সেখান থেকে অ্যাসপিড ফুলের সুগন্ধ ছড়াতো। সেখানে একজন কোচম্যান ঘোড়াকে পরিপাটি করে তুলতো, তার লোম চিরুনি দিয়ে ঠিক করত, আর ঘোড়ার মুখের সাজ এমন ভাবে ঝাড়তো যে তার শব্দ চতুর্দিকে শোনা যেত। আমরা যখন রাস্তায় ফিরে আসতাম, রান্নাঘরের আলোয় আলোকিত হয়ে থাকতো সেই জায়গাটা। যদি আমার কাকাকে কোন ঘুরতে দেখা যেত, আমরা তাকে নিরাপদ আশ্রয় না পাওয়া পর্যন্ত একটা ছায়ায় লুকিয়ে থাকতাম। অথবা যদি মাগানের বোন তার ভাইকে চা খেতে ডাকতে দরজায় বেরিয়ে আসতো, আমরা আমাদের ছায়া থেকে রাস্তায় তাকে উঁকি দিতাম। আমরা অপেক্ষা করতাম সে থাকবে নাকি ভিতরে যাবে, আর যদি সে থেকে যায় তাহলে আমরা আমাদের ছায়া ছেড়ে মাগানের সিঁড়ির কাছে গিয়ে দাঁড়াতাম। সে আমাদের জন্য অপেক্ষা করত। আধখোলা দরজার আলোয় তার আকৃতি স্পষ্ট দেখা যাচ্ছিল। তার ভাই কথা না মানার আগেই তাকে জ্বালাতন করত, আর আমি রেলিংয়ের পাশে দাঁড়িয়ে তার দিকে তাকাতাম। সে যখন তার শরীর নাড়াতো,
তখন তার পোশাকটা নড়াচড়া করত, আর তার চুলের নরম দড়ি এদিক ওদিক ছুটত। প্রতিদিন সকালে আমি সামনের পার্লারের মেঝেতে শুয়ে তার দরজার দিকে তাকিয়ে থাকতাম। পর্দাটি স্যাসের 1 ইঞ্চির মধ্যে টেনে নামানো হতো, যাতে আমাকে দেখা না যায়। যখন সে দরজায় বেরিয়ে আসতো, আমার হৃদয় কেঁপে উঠত। আমি দৌড়ে হলের দিকে যেতাম, আমার বইগুলো নিতাম এবং তার পিছুও নিতাম। আমি তার বাদামি আকৃতিটা সবসময় আমার চোখে রাখতাম। আর যখন আমরা আমাদের পথ আলাদা হওয়ার বিন্দুর কাছে আসতাম, তখন আমি আমার গতি আরো বাড়িয়ে তাকে পাশ কাটিয়ে চলে যেতাম। এটা প্রতিদিনের ঘটনা। আমি তার সাথে কখনো কথা বলিনি, শুধু কিছু সাধারণ কথা ছাড়া। তবুও তার নামটা আমার সমস্ত বোকা রক্তের জন্য একটা আহ্বানের মতো ছিল। প্রেমের প্রতি সবচেয়ে প্রতিকূল জায়গাগুলোতেও তার ছবি আমার সাথে থাকতো। শনিবার সন্ধ্যায় যখন আমার খালা বাজার থেকে ফিরতেন, তখন আমাকে কিছু পার্সেল বহন করতে হতো। আমরা উত্তপ্ত রাস্তা দিয়ে হেঁটে যেতাম। মাতাল পুরুষ এবং দর কষাকষি করা মহিলাদের দ্বারা ঝাঁপিয়ে পড়তাম। শ্রমিকদের অভিশাপের মধ্যে শূকরের গালের পিপা ধরে পাহারা দেওয়া দোকানদারদের তীব্র লিটানি, রাস্তার গায়কদের নাকের ধ্বনি, যারা ও ডনোভান রোসার সম্পর্কে একটি গান গেয়েছিলেন, অথবা আমাদের জন্মভূমির সমস্যা সম্পর্কে একটি গীতিনাট্য। এই শব্দগুলি আমার জন্য জীবনের এক অনুভূতিতে একত্রিত হয়েছিল। আমি কল্পনা করেছিলাম যে আমি শত্রুদের ভিড়ের মধ্য দিয়ে নিরাপদে আমার পান পাত্র বহন করেছি। অদ্ভুত প্রার্থনা এবং প্রশংসার মুহূর্তগুলিতে তার নাম আমার ঠোঁটে ভেসে উঠত, যা আমি নিজেই বুঝতে পারিনি। আমার চোখ প্রায়শই অশ্রুতে ভরে যেত, কেন তা বলতে পারতাম না, এবং মাঝে মাঝে আমার হৃদয় থেকে একটি বন্যা আমার বুকে প্রবাহিত হয়েছিল বলে মনে হতো। আমি ভবিষ্যতের কথা খুব কমই ভাবতাম। আমি জানতাম না যে আমি কখনো তার সাথে কথা বলবো কিনা, অথবা যদি আমি তার সাথে কথা বলি তাহলে কিভাবে তাকে আমার বিভ্রান্ত ভক্তির কথা বলবো। কিন্তু আমার শরীর ছিল বীণার মতো, এবং তার কথা এবং অঙ্গিভঙ্গি ছিল তারের ওপর আঙুলের মতো। একদিন সন্ধ্যায় আমি পিছনের ড্রয়িং রুমে গেলাম, যেখানে পুরোহিত মারা গিয়েছিল। তখন ছিল অন্ধকার বৃষ্টির সন্ধ্যা এবং ঘরে কোনো শব্দ ছিল না। ভাঙা কাচের একটির মধ্য দিয়ে আমি মাটিতে বৃষ্টির ঝাপটা শুনতে পেলাম। ভেজা বিছানায় সূক্ষ্ম অবিরাম জলের ফোঁটা খেলে যাচ্ছিল। দূরের কোনো বাতি বা জ্বলন্ত জানালা আমার সামনে জ্বলজ্বল করছিল। আমি কৃতজ্ঞ ছিলাম যে আমি এত কম দেখতে পাচ্ছিলাম। আমার সমস্ত ইন্দ্রিয়গুলি নিজেকে ঢেকে রাখতে চাইছিল এবং মনে হচ্ছিল যে আমি তাদের থেকে সরে যাচ্ছি। আমি আমার হাতের তালু একসাথে চেপে ধরলাম যতক্ষণ না তারা কাঁপতে থাকে। বিড়বিড় করে বললাম, ওহ প্রেম, ওহ প্রেম, অনেকবার। অবশেষে সে আমার সাথে কথা বলল। যখন সে প্রথম কথাগুলো বলল, আমি এতটাই বিভ্রান্ত হয়ে পড়েছিলাম যে আমি কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। সে আমাকে জিজ্ঞাসা করলো, আমি কি আরাবিতে যাচ্ছি? আমি হ্যাঁ কি না উত্তর দিয়েছি তা ভুলে গেছি। এটা একটা চমৎকার বাজার হবে, সে বলল। সে যেতে ভালোবাসে। আর তুমি কেন যেতে পারবে না? আমি জিজ্ঞাসা করলাম। কথা বলার সময় সে একটা রূপোর ব্রেসলেট তার কবজিতে ঘুরিয়ে দিল। সে বলল সে যেতে পারতো না, কারণ সেই সপ্তাহে তার কনভেন্টে একটা রিট্রিট হবে। তার ভাই এবং আরও 2 ছেলে তাদের টুপির জন্য লড়াই করছিল, আর আমি রেলিংয়ের কাছে একা ছিলাম। সে একটা কাঁটা ধরে আমার দিকে মাথা নিচু করে রইল। আমাদের দরজার বিপরীত দিকের বাতি থেকে আলো এসে তার ঘাড়ের সাদা বাঁকটা স্পষ্ট বোঝা গেল। সেখানে আটকে থাকা চুলগুলো জ্বলে উঠল এবং পড়ে গিয়ে রেলিংয়ের ওপর হাতটা জ্বলে উঠল। আলোটি তার পোশাকের এক পাশে পড়ল
এবং একটি পেটিকোটের সাদা পাড় ধরা পড়ল। তখন সে আরামে দাঁড়িয়েছিল, সেটা স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা তোমার জন্য ভালো, সে বলল। যদি যাই, আমি বলেছিলাম তোমার জন্য কিছু আনবো। সেই সন্ধ্যার পর আমার ঘুমন্ত ও জাগ্রত ভাবনাগুলো কত অগণিত বোকামি না নষ্ট করে দিয়েছিল। আমি ক্লান্তিকর মধ্যবর্তী দিনগুলো ধ্বংস করতে চেয়েছিলাম। স্কুলের কাজের জন্য আমি বিরক্ত হয়েছিলাম। রাতে আমার শোবার ঘরে এবং দিনে শ্রেণীকক্ষে তার ছবি আমার এবং আমি যে পৃষ্ঠাটি পড়ার চেষ্টা করতাম তার মাঝে এসে দাঁড়ায়। নীরবতার মধ্যে দিয়ে আরবি শব্দের উচ্চারণগুলো আমায় ডাকছিল, যেখানে আমার আত্মা আনন্দিত হয়েছিল এবং আমার ওপর একটি প্রাচ্যের মোহ ছড়িয়ে দিয়েছিল। আমি শনিবার রাতে বাজারে যাওয়ার জন্য ছুটি চেয়েছিলাম। আমার খালা অবাক হয়েছিলেন এবং আশা করেছিলেন যে এটি কোনো ফ্রি ম্যাশন ব্যাপার নয়। আমি ক্লাসে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আমি আমার মাস্টারের মুখটি বন্ধুত্বপূর্ণতা থেকে কঠোরতায় রূপান্তরিত হতে দেখেছি। তিনি আশা করেছিলেন যে আমি অলস হতে শুরু করিনি। আমি আমার ঘুরে বেড়ানোর চিন্তাভাবনাগুলিকে একত্রিত করতে পারিনি। জীবনের গুরুতর কাজের প্রতি আমার ধৈর্য ছিল না, যা এখন আমার এবং আমার আকাঙ্ক্ষার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমার কাছে ছেলে খেলা কুৎসিত একঘেয়ে ছেলে খেলা বলে মনে হচ্ছে। শনিবার সকালে আমি আমার কাকাকে মনে করিয়ে দিলাম যে আমি সন্ধ্যায় বাজারে যেতে চাই। তিনি হল স্ট্যান্ডে টুপির ব্রাশ খুঁজছিলেন এবং আমাকে সংক্ষেপে উত্তর দিলেন, হ্যাঁ আমি জানি তো। সে হল ঘরে থাকায় আমি সামনের পার্লারে যেতে পারিনি, আর সে জানালার কাছে। আমি খারাপ মেজাজে ঘর থেকে বেরিয়ে স্কুলের দিকে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। বাতাস ছিল নির্মমভাবে বিষণ্ণ এবং রীতিমধ্যেই আমার হৃদয় আমাকে ক্ষমা করে দিয়েছে। যখন আমি রাতের খাবারের জন্য বাড়িতে আসি, তখন আমার কাকা বাড়িতে আসেননি। তবুও এখনো কিছুটা সময় আছে। আমি কিছুক্ষণ ঘড়ির দিকে তাকিয়ে বসে রইলাম এবং যখন ঘড়ির টিকটিক শব্দ আমাকে বিরক্ত করতে শুরু করলো, তখন আমি ঘর থেকে বেরিয়ে এলাম। আমি সিঁড়ি বেয়ে বাড়ির উপরের অংশে উঠলাম। উঁচু, ঠান্ডা, খালি অন্ধকার ঘরগুলো আমাকে মুক্ত করে দিল এবং আমি ঘর থেকে ঘরে গান গাইতে লাগলাম। সামনের জানালা দিয়ে আমি আমার সঙ্গীদের রাস্তার নিচে খেলতে দেখলাম। তাদের চিৎকার আমার কাছে দুর্বল এবং অস্পষ্টভাবে পৌঁছে গেল এবং ঠান্ডা কাছে আমার কপাল হেলান দিয়ে আমি সেই অন্ধকার ঘরটির দিকে তাকালাম যেখানে সে থাকতো। আমি হয়তো 1 ঘন্টা ধরে সেখানে দাঁড়িয়েছিলাম। আমার কল্পনার দ্বারা আঁকা বাদামি পোশাক পরা মূর্তিটা ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। অল্প আলোয় তার বাঁকা ঘাড়, রেলিংয়ের ওপর হাত এবং পোশাকের নিচের সীমানাও অল্প দেখা যাচ্ছিল। যখন আমি আবার নিচে এলাম, তখন দেখলাম মিসেস মার্সার আগুনের কাছে বসে আছেন। তিনি ছিলেন একজন বৃদ্ধা, বাকরুদ্ধ মহিলা, একজন বন্ধকি দালালের বিধবা স্ত্রী, যিনি কোনো ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত ডাকটিকিট সংগ্রহ করতেন। আমাকে চা টেবিলের গুজব সহ্য করতে হয়েছিল। খাবার 1 ঘন্টারও বেশি সময় ধরে চললেও আমার কাকা আসেননি। মিসেস মার্সার যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। তিনি আর অপেক্ষা করতে পারছেন না বলে দুঃখিত, কিন্তু রাত 8টা বেজে গেছে এবং তিনি খুব দেরি করে বাইরে থাকতে পছন্দ করতেন না, কারণ রাতের আবহাওয়া তার জন্য খারাপ ছিল। তিনি চলে যাওয়ার পর আমি হাত মুঠো করে উঠে নিচে নামতে শুরু করলাম। আমার কাকিমা বললেন, আমার ভয় হচ্ছে তুমি হয়তো এই রাতের জন্য তোমার প্রভুর বাজার পিছিয়ে দেবে। রাত 9টার দিকে আমি হলের দরজায় আমার মামার ল্যাচিং চাবির শব্দ শুনতে পেলাম। আমি তাকে নিজের সাথে কথা বলতে শুনেছি এবং হলের স্ট্যান্ডটি তার ওভারকোটের ওজনে দুলতে শুনতে পেয়েছি। আমি এই লক্ষণগুলি ব্যাখ্যা করতে পেরেছি। যখন সে তার রাতের খাবার খাচ্ছিল, তখন আমি তাকে বাজারে যাওয়ার জন্য টাকা দিতে বলেছিলাম। সে ভুলে গিয়েছিল। মানুষ বিছানায় এবং তাদের প্রথম ঘুমের পর এখন, সে আমাকে জিজ্ঞাসা করল। আমি হাসলাম না। আমার খালা তাকে প্রাণবন্তভাবে বললেন
তুমি কি তাকে টাকা দিয়ে যেতে দিতে পারো না? তুমি তাকে এতদিন ধরে আটকে রেখেছো কেন? আমার কাকা বললেন যে তিনি ভুলে গেছেন বলে তিনি খুবই দুঃখিত। তিনি বললেন যে তিনি পুরনো এই প্রবাদে বিশ্বাস করেন, সব কাজ খেলাধুলা ছাড়া জ্যাককে একঘেয়ে ছেলে করে তোলে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কোথায় যাচ্ছি, এবং যখন আমি তাকে দ্বিতীয়বার বললাম, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি দ্য আরবস ফেয়ারওয়েল টু হিট স্ট্রিট জানি। আমি যখন রান্নাঘর থেকে বেরিয়ে এলাম তখন তিনি আমার খালাকে লেখাটির শুরুর লাইনগুলো আবৃত্তি করতে যাচ্ছিলেন। বাকিংহাম স্ট্রিট ধরে স্টেশনের দিকে এগোতে যেতেই আমি হাতে একটা ফ্লোরিন শক্ত করে ধরে ফেললাম। ক্রেতাদের ভিড় আর গ্যাসে জল করা রাস্তাগুলো দেখে আমার যাত্রার উদ্দেশ্য মনে পড়ে গেল। আমি একটা পরিত্যক্ত ট্রেনের ৩য় শ্রেণীর বগিতে বসে পড়লাম। অসহ্য বিলম্বের পর ট্রেনটি ধীরে ধীরে স্টেশন থেকে বেরিয়ে গেল। ধ্বংসস্তূপের ঘরবাড়ির মধ্য দিয়ে এবং ঝিকিমিকি নদীর ওপর দিয়ে এগিয়ে গেল। ওয়েস্টল্যান্ড রো স্টেশনে লোকেদের ভিড় গাড়ির দরজার কাছে ধাক্কা দিচ্ছিল, কিন্তু পোর্টাররা গাড়ির দরজাগুলো পিছনে সরিয়ে দিল, বলল এটি বাজারের জন্য একটি বিশেষ ট্রেন। খালি গাড়িতে আমি একাই রইলাম। ১ মিনিটের মধ্যে ট্রেনটি একটি উন্নত কাঠের প্ল্যাটফর্মের পাশে এসে দাঁড়ালো। আমি হতবাক হয়ে রাস্তার দিকে এগিয়ে গেলাম এবং ঘড়ির ডায়াল দেখলাম 10টা বাজে 10 মিনিট। আমার সামনে একটি বিশাল ভবন ছিল, যেখানে জাদুকরি নাম লেখা ছিল। 6 পয়সার প্রবেশ পথ খুঁজে পেলাম না, আর বাজার বন্ধ হয়ে যাবে এই ভয়ে আমি দ্রুত একটা টার্ন স্টাইলের মধ্য দিয়ে ঢুকে গেলাম। একজন ক্লান্ত চেহারা লোকের হাতে একটা সিলিং ধরালাম। আমি নিজেকে একটা বড় হল ঘরে দেখতে পেলাম, যার অর্ধেক উচ্চতায় একটা গ্যালারির পাশে বেষ্টিত ছিল। প্রায় সব স্টলই বন্ধ ছিল এবং হল ঘরের বেশিরভাগ অংশ অন্ধকারে ডুবেছিল। আমি বুঝতে পারলাম যে একটা নীরবতা গির্জার চারিপাশে ছড়িয়ে আছে। আমি ভয়ে ভীত সন্ত্রস্তভাবে বাজারের মাঝখানে ঢুকে পড়লাম। খোলা স্টলগুলোর চারপাশে কিছু লোক জড়ো হয়েছিল। পর্দার সামনে, যার উপরে রঙিন বাতিতে ক্যাফে চ্যান্টেন্ট লেখা ছিল, 2 জন লোক একটি সালভারের ওপর টাকা গুনছিল। আমি মুদ্রা পড়ার শব্দ শুনলাম। কেন এসেছিলাম তা মনে করতে কষ্ট হচ্ছিল। আমি একটি স্টলে গিয়ে চীনামাটির পাত্র এবং ফুলের চা সেট পরীক্ষা করলাম। স্টলের দরজায় একজন তরুণী 2 জন তরুণ ভদ্রলোকের সাথে কথা বলছিল এবং হাসছিল। আমি তাদের ইংরাজি উচ্চারণ লক্ষ্য করলাম এবং অস্পষ্টভাবে তাদের কথোপকথন শুনলাম। ও, আমি এখনো এমন কথা বলিনি। অন্যজন বলছে, ও, কিন্তু তুমি কি করছো? তারপর সে বলছে, ও, কিন্তু আমি করিনি। অপরজন বলছে, সে কি এটা বলেনি? তারপরের জন বলছে, হ্যাঁ, আমি ওর কথা শুনেছি। আবার বলছে আরেকজন, ও, একটা 5 আছে। আমাকে লক্ষ্য করে তরুণীটি এসে জিজ্ঞাসা করলেন আমি কি কিছু কিনতে চাই। তার কণ্ঠস্বরের স্বর উৎসাহজনক ছিল না। মনে হচ্ছিল সে কর্তব্যবোধ থেকে আমার সাথে কথা বলছে। আমি বিনীতভাবে স্টলের অন্ধকার প্রবেশদ্বারের দুপাশে পূর্বপ্রহরীর মতো দাঁড়িয়ে থাকা বিশাল পাত্রগুলির দিকে তাকালাম এবং বিড়বিড় করে বললাম, না ধন্যবাদ। তরুণীটি ফুলদানির অবস্থান পরিবর্তন করে আবার 2 যুবকের কাছে গেল। তারা একই বিষয় নিয়ে কথা বলতে শুরু করলো। একবার কি দুবার যুবতী তার কাঁধের ওপর দিয়ে আমার দিকে তাকালো। আমি তার স্টলের সামনে থেমে রইলাম, যদিও আমি জানতাম আমার থাকাটা অর্থহীন। তার জিনিসপত্রের প্রতি আমার আগ্রহকে আরো বাস্তব করে তোলার জন্য তারপর ধীরে ধীরে মুখ ফিরিয়ে বাজারের মাঝখান দিয়ে হেঁটে গেলাম। গ্যালারির এক প্রান্ত থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম যে আলো নিভে গেছে। হলের ওপরের অংশ এখন সম্পূর্ণ অন্ধকার। অন্ধকারের দিকে তাকিয়ে আমি নিজেকে অহংকারে চালিত এবং উপহাসিত প্রাণী হিসেবে দেখতে পেলাম এবং আমার চোখ যন্ত্রণা এবং ক্রোধে জ্বলে উঠল। গল্পটা এই পর্যন্তই। গল্পটা তোমাদের কেমন লাগলো সেইটা জানাতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকে এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সন্ধানে
আমি আসব। ভালো থেকো, সুস্থ থেকো।